সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। প্রেসিডেন্ট জো বাইডেন এমন একটি প্রেসিডেন্সির সমাপ্তির পথে যা অনেকের মতেই বিপর্যয়কর। প্রেসিডেন্ট বাইডেনের হোয়াইট হাউস ত্যাগ করা রাশিয়া ইউক্রেন সংঘাত এবং গত ৩ দশকের অপরিকল্পিত পশ্চিমা নীতির আমূল পরিবর্তনের দুয়ার উন্মোচন করতে পারে। পশ্চিমা এই নীতির জেরে রাশিয়া অনেকটাই বিচ্ছিন্ন ও একপেশে হয়ে পড়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এটি নির্ভর করছে আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। ট্রাম্প তার পূর্বসূরীদের ভুলগুলো পুনরায় করবেন নাকি সেখান থেকে ইউটার্ন করতে পারবেন তা সময় বলে দেবে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণের সিদ্ধান্ত নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই সংঘাতের প্রেক্ষাপট তৈরি হয়েছিল ১৯৯০-এর দশকে মার্কিন নিরাপত্তাবিদদের কর্মকাণ্ডের মাধ্যমে। সেই সময় সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া ছিল দুর্বল ও দিশাহীন এবং সে সময়ের আদর্শবাদী ও অদক্ষ রুশ নেতৃত্ব ধরেই নিয়েছিল যে আজ বা কাল হোক পশ্চিমা বিশ্বের সাথে তাদেরকে একীভূত হয়ে যেতেই হবে। ওই সময় নেওয়া সিদ্ধান্তগুলো রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে প্রকট দ্বন্দ্বের সূচনা করে, যা বাইডেন প্রশাসনের সময় তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। সোভিয়েত ইউনিয়নের মোকাবেলায় ন্যাটোকে পূর্বমুখী সম্প্রসারণের যে উদ্যোগ তখন নেওয়া হয়েছিল, সে কারণেই এই দুই পক্ষের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল। বিষয়টি এমনও ছিল না, বরং এই প্রক্রিয়া থেকে রাশিয়াকে বাদ দেয়াই ছিল সমস্যা তৈরির মূল কারণ। এরই অংশ হিসাবে রাশিয়াকে বাইপাস করে ইউক্রেনকে ইউরো আটলান্টিক একীভূতকরণের পথে ঠেলে দেয়া হয়। ফলে ইতিহাস, অর্থনীতি এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্য দিয়ে অতি ঘনিষ্ঠ দুটো দেশের মধ্যে বিভাজন তৈরি হয়ে যায়। এরই জেরে পরবর্তী দশকে রাশিয়া নিজেদের নিরাপত্তা ব্যবস্থার সামরিকীকরণ করতে বাধ্য হয়। এই পরিণতি পূর্ব নির্ধারিত ছিল না, তবে এমনটা কোনো একটি পরিস্থিতি তৈরির জন্য মার্কিন নিরাপত্তাবিদদের নিরলস প্রচেষ্টা ছিল। উদাহরণ হিসাবে ১৯৯৪ সালে ক্লিন্টন প্রশাসনের অধীনে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া পার্টনারশিপ ফর পিস প্রোগ্রামের কথা বলা যায়। এই উদ্যোগটি নেওয়া হয়েছিল যাতে প্রাক্তন ওয়ারশো চুক্তিভুক্ত দেশগুলোর ন্যাটোতে যোগদানের পথ তৈরি হয় এবং একই সাথে একটি প্রধান পারমাণবিক শক্তি এবং নতুন গণতান্ত্রিক দেশ হিসেবে রাশিয়াকে অন্তর্ভুক্ত রাখার লক্ষ্যের মধ্যে ভারসাম্য রক্ষা করা যায়। রাশিয়া এই প্রোগ্রামে যোগ দেয়, কিন্তু আমেরিকান ইতিহাসবিদ মেরি সার্ট তার নট ওয়ান ইঞ্চ বইতে উল্লেখ করেন যে ওয়াশিংটনের নিরাপত্তা এজেন্টদের একটি গ্রুপ এই কার্যকর কাঠামোকে শুরুতেই নস্যাৎ করে দেয়। এ বইতে তিনি অন্তরালের ৩ কর্মকর্তার নামও উল্লেখ করেছেন। এরা হলেন ড্যানিয়েল ফ্রাইট, আলেকজান্ডার ভার্সপো এবং রিচার্ড হলব্রুক। তারা ন্যাটোর আগ্রাসী সম্প্রসারণের জন্য চাপ দেন এবং মস্কোর আপত্তিকে উপেক্ষা করেন। এছাড়াও জন হার্স্টের কথাও বইতে বলা হয়েছে, যিনি সোভিয়েত নেতা মিখাইল গর্বাচভের কাছে ন্যাটো সম্প্রসারণ না করার অঘোষিত প্রতিশ্রুতি দিয়েছিলেন। মূলত এগুলো ছিল যুক্তরাষ্ট্রের অপকৌশল, কেননা যুক্তরাষ্ট্র রাশিয়াকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভেতরে ভেতরে বরং ন্যাটোকে তার সীমানা সম্প্রসারণের সুযোগ করে দেয়। মার্কিন এই নিরাপত্তা কর্মীদের অহংকার ও বিজয়ের আত্মতুষ্টির প্রতিফলন দেখা যায় জো বাইডেনের মধ্যেও। তিনি তখন কংগ্রেসের একজন প্রভাবশালী সদস্য ছিলেন। ১৯৯৭ সালের একটি ভিডিওতে তিনি ন্যাটো সম্প্রসারণ নিয়ে রাশিয়ার প্রতিবাদকে ঘিরে রীতিমতো উপহাস করে বলেছিলেন যে যদি রাশিয়া নিজের অবস্থান পরিবর্তন না করে তবে তাদেরকে চীন ও ইরানকে সাথে নিয়ে চলতে হবে। বাইডেন চীন ও ইরান নিয়ে এই পরিহাস করেছিলেন কারণ তখন তার কাছে এটি একটি অসম্ভব এবং অবাস্তব পরিস্থিতি বলেই মনে হয়েছিল। কারণ তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে রাশিয়ার কাছে পশ্চিমা জোটে থাকার কোনো বিকল্প নেই। তবে ঘটনাক্রমে তিনি উপহাস করে যা বলেছিলেন তাই বাস্তবে পরিণত হয়েছে। বাইডেন প্রেসিডেন্টের চেয়ারে বসার পর রাশিয়ার বিষয়ে কঠোর নীতি অনুসরণের ক্ষেত্রে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সঙ্গী হিসেবে পেয়ে যান। রাশিয়ার প্রতি জেলেনস্কির দৃষ্টিভঙ্গি হুট করে যেভাবে পাল্টে গিয়েছিল তা কিন্তু কাকতালীয় কোনো বিষয় নয়। মূলত এই পরিবর্তনের সূচনা হয়
বাইডেনের ক্ষমতায় আসার পরপর। 2014 সালে ক্রিমিয়া দখলের পর শুরু হওয়া সংঘাতের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। 2019 সালের ডিসেম্বরে প্যারিসে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেন এবং উভয়ই ডনবাস অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হন। উভয় পক্ষ এই চুক্তি মেনে চলেছিল এবং এতে করে ওই অঞ্চলে মৃত্যুর হার প্রায় শূন্যে নেমে আসে। কিন্তু বাইডেন হোয়াইট হাউসে প্রবেশ করার পরপরই জেলেনস্কি পুতিনের ইউক্রেনীয় মিত্র ভিক্টর মেদভেদচুকের উপর কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন এবং একই সঙ্গে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ, ক্রিমিয়ার পুনরুদ্ধার এবং রুশ জার্মান নর্ড স্ট্রিম 2 গ্যাস পাইপলাইন প্রকল্পের সমালোচনা করতে শুরু করেন। জেলেনস্কির এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে দুটি বিষয় ভূমিকা রেখেছিল। 2020 সালের শেষের দিকে রাশিয়া সমর্থিত আর্মেনিয়ান বাহিনীর বিরুদ্ধে আজারবাইজানের বিজয় প্রধানত তুরস্কের বেরাক্তার ড্রোনের জন্য সম্ভব হয়েছিল। এতে প্রমাণ হয়েছিল যে উচ্চ প্রযুক্তির যুদ্ধ কৌশল রাশিয়ার বিরুদ্ধে কার্যকর হতে পারে। অন্যদিকে ডিসেম্বরে একটি জনমত জরিপে দেখা যায় মেদভেদচুকের দল জেলেনস্কির দলকে জনপ্রিয়তায় ছাড়িয়ে গেছে। বাইডেনের অভিষেকের মাত্র কয়েকদিন পর জেলেনস্কি আমেরিকান গণমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশ্ন করেন, ইউক্রেন কেন এখনও ন্যাটোর সদস্য নয়। এর পরপরই ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রিও কুলেবা আটলান্টিক কাউন্সিলের একটি জার্নালে প্রবন্ধ লেখেন, যেখানে তিনিও একই প্রশ্ন উত্থাপন করেন। এখানে বলা দরকার যে আটলান্টিক কাউন্সিল নামক এই থিঙ্ক ট্যাঙ্কটির অধিকাংশ তহবিল আসে মার্কিন সরকার এবং পেন্টাগনের ঠিকাদারদের কাছ থেকে। 1990-এর দশকে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন কৌশল প্রণয়নে যারা মুখ্য ভূমিকা রেখেছিলেন তাদের কেউ কেউ বাইডেন প্রশাসনকে এবারও রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসী নীতি গ্রহণে উৎসাহিত করেছিলেন। যুক্তরাষ্ট্রের এই দৃষ্টিভঙ্গির কারণেই ইউক্রেন যুদ্ধ এতটা প্রলম্বিত হয়েছে, যা পরবর্তীতে যুদ্ধ পরিস্থিতির জন্য ভূমিকা রেখেছিল। 90-এর দশকে যুক্তরাষ্ট্রের রাশিয়া বিরোধী নীতির 3 মাস্টার মাইন্ড ড্যানিয়েল ফ্রাইড, আলেকজান্ডার ভার্সাবো এবং জন হারবিস্ট 2020 সালের মার্চে সেই আটলান্টিক কাউন্সিলেই আরেকটি প্রতিবেদন প্রকাশ করেন। এই প্রতিবেদনে বাইডেন প্রশাসনের জন্য ইউক্রেন ও রাশিয়া সম্পর্কিত কিছু সুপারিশ দেয়া হয়, যার সারমর্ম ছিল পুতিনের ওপর চাপ বাড়ানো, ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ প্রদান, নর্ড স্ট্রিম 2 পাইপলাইন বন্ধ করা এবং কৃষ্ণ সাগরে নিরাপত্তা বৃদ্ধি করা। এই প্রতিবেদন প্রকাশের 3 সপ্তাহ পর পুতিন ইউক্রেনের সীমান্তে সেনা মোতায়েন শুরু করেন এবং 11 মাসের শ্বাসরুদ্ধকর সংঘাতের পথে যাত্রা শুরু করেন। এই সময়কালে ব্রিটিশ যুদ্ধজাহাজ HMS ডিফেন্ডার অধিকৃত ক্রিমিয়ার উপকূলে রাশিয়ার ঘোষিত জলসীমায় প্রবেশ করে। এর পরের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোপনে অস্ত্র সরবরাহ শুরু করে এবং নভেম্বর মাসে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন একটি কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করে, যা ক্রেমলিনের দৃষ্টিতে মূল যুদ্ধ শুরু হওয়ার নেপথ্যের কারণ। ঠিক এই সময়ই পুতিন বাস্তবিক অর্থে আক্রমণের প্রস্তুতি নিতে শুরু করেন এবং 2022 সালের ফেব্রুয়ারি মাসে চূড়ান্ত আক্রমণ শুরু করেন। আগামী মাসে এই যুদ্ধের 3 বছর পূর্ণ হতে যাচ্ছে। বিপুল পশ্চিমা সমর্থনের পরও 3 বছর ব্যাপী এই যুদ্ধে ইউক্রেন ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং পুতিনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে তেমন কোনো অর্জন করতে পারেনি। এই যুদ্ধ ইউক্রেনকে বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশটি বড় ধরনের শরণার্থী সংকট, অর্থনৈতিক ধস, সামাজিক অবক্ষয় এবং ক্রমবর্ধমান মৃত্যুর মিছিলের মুখে পড়েছে। যদি এ বছর ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠিত হয়, তবে তা সম্ভবত 2022 সালের ব্যর্থ হওয়া ইস্তাম্বুল চুক্তি ধাঁচে হবে, যেখানে অস্ট্রিয়ার মতো একটি নিরপেক্ষ ইউক্রেন এবং সীমিত পরিসরে সেনাবাহিনীর কথা ভাবা হয়েছিল। অন্যদিকে ইউক্রেনের অটল অবস্থানের শাস্তি হিসেবে রাশিয়া হয়তো এ পর্যন্ত যে ভূখণ্ডের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে এর পুরোটাই ধরে রাখতে চাইবে। রাশিয়া তা করতে পারলে ইউক্রেনের শাসক গোষ্ঠীর জন্য তা বড় ধরনের পরাজয় হবে। যদিও ইউক্রেনের জনগণের জন্য এটি একটি বড় জয় হবে, কেননা তারাই এই যুদ্ধের সবচেয়ে বেশি ভুক্তভোগী। বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্য একটি স্বস্তিদায়ক পরিস্থিতির উদ্ভব হবে।
প্রকারান্তরে এই ধরনের সমাধান মার্কিন সিকিউরোক্র্যাটদের জন্য বড় ধরনের পরাজয় হবে, যারা সোভিয়েত ইউনিয়ন পতনের পর থেকেই রাশিয়ার সঙ্গে বরাবরই কেবল সংঘাত বৃদ্ধির জন্য চেষ্টাই করে গেছেন। রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে ন্যাটো সম্প্রসারণের প্রয়াস কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে। পশ্চিমা নীতি নির্ধারকদের এখন সময় হয়েছে আত্মসমালোচনা করার এবং পরিস্থিতি পাল্টাতে মস্কোর সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার। কারো কারো মনে হতে পারে এতে করে পুতিন তার অপরাধের দায় থেকে মুক্তি পেয়ে যাবেন, কিন্তু তেমনটা নয়। কার্যত পুতিন যেভাবে রাশিয়ায় একটি সামরিক ও একনায়কোচিত শাসন প্রতিষ্ঠা করেছেন, ইউক্রেন পরিস্থিতি সমাধানের মাধ্যমে পুতিনের সেই শাসন পদ্ধতিতেও পরিবর্তনের সুযোগ উন্মোচিত হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।